মাধ্যমে জনগণকে ব্যবহার নাকি সেবা, এছাড়া রাজনীতির নানা সাম্প্রতিক ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে মনিয়াপা, আমি আপনার কাছে একটু আসতে চাই। অন্তর্বর্তী সরকারের 4-5 জন উপদেষ্টা প্রশাসনকে একটি দলীয় সরকারে পরিণত করার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপি উপদেষ্টাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, জামায়াতও প্রশ্ন তুলছেন, তাহলে দেশে বড় দল বলতে রইল বাকি বিএনপি। তিনি বিএনপিকে কি ইঙ্গিত করলেন কিনা যে তাদের পক্ষ হয়ে উপদেষ্টারা কাজ করছেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন, আমার সহ আলোচককেও শুভেচ্ছা। দেখেন, এটা তারা বলতেই পারে, বলে না যে ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। যারা বলছেন, তাহের সাহেবের নামটা আপনি বললেন, তারা সব কিছু তারা নিজেরাই দখলবাজি করে রেখেছেন উপরের জায়গাগুলো। আপনি বলবেন যে তারা বিএনপি কী করছে? হ্যাঁ, বিএনপিও করছে, যেটা মাসুদ ভাইরা প্রায় সময়ই বলে। বিএনপি ছোটোখাটো যেখানে ছোট ছোট জিনিসগুলো আছে, এগুলা নিয়ে বিএনপি টান দেয়, যে কারণে ওনারা বড় বড় সব জায়গাগুলো ওনাদের। তো ওনারা হঠাৎ করে ওনাদের সাথে যখন একটা কাজ করতে গেলে, এত বেশি চাইতে গেলে, এত বেশি চাপাচাপি করলে হয়তো বা সুতাটা ছিঁড়ে যেতে পারে, বা ক্ষণিকের জন্য ইলাস্টিসিটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জায়গায় ওনারা তো বলতে পারেন না, আরেকটা দলের উপর চাপিয়ে দিতে পারেন না। আপনি দেখেন প্রশাসন, ওনারা একদম মাথাটা দখল করে আছেন। আপনি এই বাইরের যে বেসরকারি প্রতিষ্ঠান, ওনারা দখল করে আছেন। ওনারা বড় বড় ব্যাংক, বিমা, সব কিছু ওনাদের কবলের মধ্যে। এবং এই যে আপনার লন্ডনের মিটিংয়ের আগ পর্যন্ত আপনি বলেন তো যে ওনারা কি করেন নাই? ওই একটা মিটিংয়ের জন্য তারা অনেকবার অনেক কিছু বলেছে, অনেক অভিমান করেছে, অনেক ফুলে থেকেছে। এই জিনিসগুলো আমার মনে হয় যে ওনাদের সঙ্গে কোনো একটা জায়গায় কিছু বা ভালো কিছু হচ্ছে, এমনও হতে পারে যে কারণে অন্যদিকে চোখটাকে দেওয়ার জন্য এই ধরনের কথাগুলো তারা বলছেন। আর এনসিপি যে কথাটা বলছেন, এনসিপি এটাও বলেন, এনসিপির মধ্যে রাগঢাক খুব কম, কারণ এনসিপির ওই বয়সটাই হয় না এই রাগঢাক করার মতো। এনসিপি যখন উপদেষ্টারা সহ প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসেছেন, তখন বলেছেন আমরা এনেছি, আমাদের সরকার। আবার যখন মনোমালিন্য হয়েছে তখন এনসিপি ছেড়ে বলেছেন। এখন যেমন বলে যে অনেক উপদেষ্টা সেলফ এক্সিট খুঁজছে, চাচ্ছে, তারা আখির গুছিয়েছেন, অনেক কিছু করেছেন। আবার ডক্টর ইউনূসের সাথেও তাদের মিলছে না, সেটা নিয়েও কথা বলছেন। তারপরে আপনার ইসি নিয়ে কথা বলছেন, কোন একটা দলের, সেই কথা বলছেন, কারণ তাদেরকে শাপলা দিচ্ছে না, সেই জন্য কথা বলছেন। এখন এই এনসিপির আপনার হিসাব আর জামায়াতে ইসলামের হিসাব এক না। জামায়াতে ইসলামের হিসাব আপনাকে আরেকটু খোলাসা করে বলতে হবে। তাদের নিশ্চয়ই এমন কোনো টার্গেট আছে, যেমন ধরেন আগামীকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, সেটা নিয়ে অনেক রকম কাহিনী আমরা শুনতে পাচ্ছি। ডালপালা গজাচ্ছে, কেউ কেউ আছে সিগনেচার করবেন না, কেউ কেউ আছে এটা নিয়ে এখন বিপ্লবী সরকার চাইবেন। হ্যাঁ, তো যেইখানে নির্বাচনের ডেটটা হচ্ছে আপনার ফেব্রুয়ারির প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে, দিতেই হবে, না দিলে রমজান চলে আসবে। সেইখানে আপনার কেউ কেউ অনুমানও করেছে, গতকালকের হিসেব অনুযায়ী কেউ কেউ বলেও ফেলেছে যে 5 তারিখে হতে পারে। তো সেই হিসেবে কেউ কেউ বার ঠিক করে ফেলেছে যে কী বার হবে, শুক্রবার হলে কি হবে, অমুক বার হলে কি হবে। সেই জায়গায় আপনি এখন বিপ্লবী সরকার চাচ্ছেন। এতদিন আপনি 106 ধারার মধ্যে থাকলেন, এখন আপনি বিপ্লবী সরকারের হুজুগ তুলছেন। বিপ্লবী সরকার যে হুজুগটা তুলছেন, বিপ্লবী সরকার হতে গেলে তো আপনার রাষ্ট্রপতির আন্ডারে আপনি শপথ নিলেন, আপনি নিজে এখন বিপ্লবী সরকার নিজে কিভাবে? এই বিষয়টা আমি আপনার কাছে আসবো, এই বিষয় নিয়ে। মাসুদ কামাল ভাই, আমি আপনার কাছে একটু আসতে চাই। সেক্ষেত্রে কোন উপদেষ্টা সেফ এক্সিট চাচ্ছেন, কারা আখের গুছিয়েছেন, তাদের নাম প্রকাশ করবে এনসিপি। এটা কিছুদিন আগে একটা রাজনীতিতে হট টপিকে পরিণত হয়েছিল। গতকালকে জামায়াত বলছে কোন উপদেষ্টারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের কাছে নাকি কণ্ঠ রেকর্ড আছে। জানতে চাই, মানে ফোন কল জামায়াত পেল কিভাবে, অথবা এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা একটা রাজনৈতিক দলের? বিষয়টিকে কতটুকু গুরুতর বলে আপনি মনে করেন? শুনেন, বিষয়টা গুরুতর। বিষয়টা যতটা না গুরুতর বিষয় হিসেবে, তার চেয়ে বেশি গুরুতর মানসিকতা হিসাবে। এটা এক ধরনের ব্ল্যাকমেলিং,
এনসিপি জীবনেও নামগুলি প্রকাশ করবে না, জীবনেও না, ঠিক আছে? এটা হলো কি একদম রিয়েলিটি, করবে না। জামাতও করবে না, কারণ তারা এই কাজটা করছে আসলে এক ধরনের প্রেশার ক্রিয়েট করার জন্য। মানুষ ব্ল্যাকমেল কী কারণে করে? প্রেশার ক্রিয়েট করে, কিছু একটা চায়, সুযোগ সুবিধা চায়, অথবা টাকা পয়সা চায়। হিসাব সহজ। আপনি মনে আছে কিছুদিন আগে ABM সাত্তার নামে এক ভদ্রলোক, সাবেক এক সচিব, তিনি একটা প্রশাসন ক্যাডারের একটা সমাবেশে বলছিলেন তার কাছে গোয়েন্দা রিপোর্ট আছে যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট তার কাছে আছে। উনি বলছিলেন, কিন্তু সেই 8 জনের গোয়েন্দা রিপোর্ট উনি প্রকাশ করছেন? করেন নাই কেন? দুটো সম্ভাবনা আমি দেখি। একটা হলো ধমক খাইছেন, আর একটা হলো মাল খাইছেন। কোনটা খাইছেন উনি বলতে পারবেন। এই দুটো একটা। আর উনি সচিব, সাবেক সচিব, অফিসার্স ক্লাব সভাপতি টভাপতি কিছু একটা হবেন। আবার খালেদা জিয়ারও PS ছিলেন, তাই পাওয়ারফুল লোক। ধমকে তো টলার কথা না, তাহলে মাল খাইছেন। ভাই পরিষ্কার কথা আমার কাছে, আপনি যখন কথাটা বলেন, বলার মাধ্যমে কি হয়, যখন আপনি পাবলিক করেন, তখন সমস্ত জনগণের কাছে আপনি এই সন্দেহটা ছড়াই দিচ্ছেন। নাহিদ ইসলাম যখন বলে যে কোনো কোনো উপদেষ্টা, তখন আমি কিন্তু জানি না কোন কোন উপদেষ্টা, উনি জানেন, আমি জানি না। তখন আমি করে কি সবার দিকে সন্দেহ দৃষ্টিতে তাকাই। তো সবাই তো আর খারাপ না, কেউ কেউ খারাপ। তো নাহিদ ইসলামের কারণে সবার দিকে কিন্তু সন্দেহটা ছড়াই দিলেন, দিয়ে পরে হয়তো বার্গেনিং করছেন, আমি জানি না কি বার্গেনিং, উনি আমার মতো বলেন নাই, এখনো প্রকাশ করেনি। তার মানে কি? তাহলে হইতে পারে যে উনি মিথ্যা বলছেন, অথবা বার্গেনিং চলিতেছে, ইহা চাই উহা চাই, এটা দেন ওটা দেন, দলের জন্য দেন, আমার জন্য দেন, আমার আত্মীয়ের জন্য দেন, হইতে পারে। কিন্তু আমি এখন ভাই সবাইকে সন্দেহ করি। উনি সন্দেহটা অন্যদের উপর ছড়াই দিচ্ছেন, আমি উনাকে সহ সন্দেহ করি। আপনি কি করবেন? হ্যাঁ, উনি উপদেষ্টা ছিলেন, আমি উনাকে সহ সন্দেহ করি। কাজেই এইগুলি ঠিক না। উপদেষ্টা তো উনি ছিলেন, তো উনি ওনার কলিগের সম্পর্কে জানেন যে কারা সেফ এক্সিট চাচ্ছেন বা আপনার আখের গুছিয়েছেন, কিন্তু জামায়াতের কাছে কণ্ঠ রেকর্ড, ফোন কল রেকর্ড আসে কিভাবে? আসতেই পারে। আপনি মাহফুজ আলমের একটা কথা শুনেন নাই? মাহফুজ আলম কি বলছিল যে দায়িত্ব নেওয়ার পরে, সরকার দায়িত্ব নেওয়ার পরে বিএনপি এবং জামাত ইসলাম বিভিন্ন পোস্ট দখল করার জন্য তারা মানে মোটামুটি হুমড়ি খেয়ে পড়ছে, এবং পোস্ট দখল হয়ে গেছে। দখল হয়ে যাওয়ার পরে এখন আর তারা খুব একটা যায় টায় না, বলছে তো মাহফুজ আলম। আচ্ছা, তাহলে যারা এই ফোন কলগুলি নিয়ন্ত্রণ করতে পারে, হয়তো ওখানে জামাতের 2 জন লোক আছে, অথবা সবই আছে তাদের, তারা তাদের সাপ্লাই দিয়েছে, হইতে পারে। উনি তো বলছেন, এখন ফোন কল কি ওনার কাছে করছে? তো বলুক। শুনেন, এই সমস্ত কথাবার্তা যারা বলেন, তারা আসলে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলেন, এবং এটা অনুচিত কাজ, এটা অনৈতিক কাজ। আমি মনে করতাম যে এটা ফোন করতে থাকলে ফোন কল বাজাই দেন না রে ভাই, বুঝাই দেন কি ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র ভয়েস রেকর্ড থাকতে পারে, ভয়েস রেকর্ড। যারা উপদেষ্টা তারা কি সমাজে বিচ্ছিন্ন কোনো প্রাণী? তার সঙ্গে কারো কথাবার্তা হবে না? তাদেরকে বলছে যে সংশোধন না হলে ফোন কল রেকর্ড বা কণ্ঠ রেকর্ড প্রকাশ করবেন। উপদেষ্টার ফোন করলাম, আমি তো মনে করি আমি যদি এখন ফোন করি, অন্ততপক্ষে মানে 4-5 জন উপদেষ্টা আছে, আমার ফোন পাইলে ধরবে, এটা আমি মনে করি, আমার বিশ্বাস থেকে বলি। কারণ এদের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল, আগে থেকে একসঙ্গে টক সমস্যা করতাম, অনেকের সঙ্গে করতাম। তো ফোন করলে ওনারা ফোন ধরবেন। ধরে আমি কি একবার জিজ্ঞাসা করবো না কি ভাই আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন দিবেন আপনারা? এটা তো আমি জিজ্ঞাসা করতে পারি, সিরিয়াসলিও জিজ্ঞাসা করতে পারি, ফান করেও জিজ্ঞাসা করতে পারি। উনি একটা জবাব দিলেন, আর আপনি কইলেন এই তো মাসুদ কামালের সঙ্গে উপদেষ্টার ফোন করলে আমার কাছে রেকর্ড আছে। তো কি হয়েছে? রেকর্ডটা দেখাই দেন না ভাই, শোনাই দেন কি কইছি। তো এইগুলো জানেন মানুষকে বিভ্রান্ত করার একটা কৌশল। এইগুলো কোনো ভালো এই কাজ না। আর আরেকজনের কথা আপনি আরেক পেতে শুনবেন কেন? এটা তো আরেকটা সমস্যা। এটা তো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। আপনি আমার সঙ্গে কার কি আলাপ হয়েছে এটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, ওটা আপনি শুনবেন কেন? বিগত সরকারের সময় কিন্তু এটি একটা বিগত সরকার কি ভালো ছিল নাকি? এটি একটি ওদেরকে ধরে লোকে। জি, ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, একটু আসতে চাই আপনার কাছে, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, বা মানে এই বিষয়টিকে আপনি কতটুকু গুরুতর মনে করেন? আপনারা তো আমার কাছে এটা খুব ঘৃণ্যকর মনে হয় যে কথাটা বললেন মাসুদ ভাই, সেটা হলো যে একজন ওই লেভেলের একজন মানুষ, এই যে ফোন আড়ি পাতা, এটা তার সঙ্গে যায় না। এটা এনসিপি করতো, মাইন্ড করতাম না, যে ওরা অনেক কিছুই শিখে নাই, বুঝে নাই।
কিন্তু উনি এই কথাটা গেলেও উনি বলতে পারেন না, আর যদি বলেনি তাহলে ওনাকে প্রকাশ করতে হবে। উনি এটার জন্য উনি মামলা খাওয়া উচিত, এটার জন্য এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল, মানে এটার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করার কোনো অপশন, এটার জন্য তাকে পে করতে হবে, হওয়া উচিত। যদি বাংলাদেশে গণতন্ত্র থাকতো, বাংলাদেশ যদি আইন কানুনের উপর শ্রদ্ধা থাকতো, আইনের অনুশাসন থাকতো, এখন উনি 14 শিখে থাকতেন স্ট্রেট। যেটা আপনার দেখেন মাহমুদুর রহমান আমার দেশের স্কাইপের জিনিসটা ফাঁস হলো, ওনার কিন্তু এটা দায় না, উনি পত্রিকার সম্পাদক, উনি ওই ফাঁসটাকে উনি ছাপলেন, এই ছাপার জন্য কিন্তু উনি 4 বছর জেল খাটছে। এটা কিন্তু তার আগে কিন্তু এটা আউট হয়ে গেছে, আউটটা উনি ছাপাইছেন ওনার পত্রিকায়, এটার জন্য জেল হলো। তাহলে উনি যে এই কথাটা বললেন, এবং কাদের নিয়ে বলছেন, সাধারণ কোনো মানুষ নিয়ে কথা বলেন নাই, উনি বলছেন যাদের নিয়ে বললেন তারা রাষ্ট্রের মধ্যে আছে, রাষ্ট্র পরিচালনার মধ্যে আছে, এবং সময়টা ভীষণভাবে ক্রুশিয়াল। যে সময়টাই হোক না কেন, আপনি ধরেন উন্নত দেশের কথা ধরেন, আপনি হিলারি ক্লিন্টন ইলেকশনে দাঁড়াইছিল, তার একটা ইমেল ফাঁস হওয়ার জন্য কি হইলো, সে ফেল করলো। তাকে রাতারাতি মানুষ কিন্তু এমনিও কি হতো জানি না, কিন্তু মুখ ফিরিয়ে নিল ওই মেইলটার জন্য। তা এই জিনিসগুলো কি আপনি মনে করেন প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করেন তাহের সাহেব? প্রাতিষ্ঠানিক বলছি এই কারণে ছাত্র শিবির করেছেন, তারপর আস্তে আস্তে এই পর্যায়ে ওই পদটায়, সেকেন্ড পদটায় অধিষ্ঠিত হয়েছেন। উনি হঠাৎ করে এসে হয় নাই। তাহলে উনি না বুঝে বললে তো এটা কেউ মেনে নিবে না। নাহিদ যেটা বলতে পারে সেটা কিন্তু তাহের সাহেব বলতে পারে না, সিনিয়র রাজনীতিবিদ হিসেবে সেটা বলতে পারে না। আমি এটাতে খুব মনে করি যে এটার বিচার হওয়া দরকার, এবং উপরের যদি 2-1 জনের বিচার হয় তাহলে নিচের গুলা এমনি টাইট হয়ে যাবে। নিচের বিচার করে উপরের গুলারে টাইট করা যায় না বাংলাদেশের প্রেক্ষাপটে। এখন এখানে আপনার কাছে একটু যে শেষ করবেন প্লিজ শেষ করবেন কিছু একটা না, এখানে যে বলে না যে ঝি মেরে বউ শিক্ষা করা, এই দেশে বউ মেরে ঝি শিক্ষা করতে হওয়া উচিত, এটাই বলতে চেয়েছিলাম। জি, একটু জুলাই সনদ নিয়ে একটু জানতে চাই মনি আপু আপনার কাছে, যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করে জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি বিবেচনা করবে এনসিপি। এদিকে কয়েকটি কারণ দেখিয়ে সনদে স্বাক্ষর না করার কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোট। এই দলগুলো এমন সিদ্ধান্তে আগামী নির্বাচনে কোনো শঙ্কা আছে কিনা, বিলম্বিত অথবা নির্বাচনে বাধাগ্রস্ত হবে কিনা, বা তাদের এই যে এরকম সরে যাওয়া? দেখেন, এই সিগনেচারে তো বাধাগ্রস্ত হওয়ার কথা না। এই সিগনেচারটা জরুরি কিছু ছিল না। জরুরি মনে করা হচ্ছে যে সংস্কারগুলো নিয়ে আসছে, আমি নর্মাল যে কথাটা বলছি, আমার কাছে মনে হয় এগুলো তো একটা সংস্কারটা কি হতো, সরকার যারা আসতো, ইলেকটেড সরকার, তারা সংসদে গিয়ে আলোচনা পর্যালোচনার মাধ্যমে এটাকে পাশ করতো অথবা বাতিল করতো, এটাই। সেটাকে এখন আপনার গণভোটে শেষ পর্যন্ত বিএনপির মতামত নেওয়া হয়েছে, কিন্তু বিএনপি সহ অনেকেরই নোট অফ ডিসেন্ট আছে, এটার কোনো সুরাহা হয় নাই। নোট অফ ডিসেন্টগুলো কিন্তু নোট অফ ডিসেন্টই থাকবে। তাহলে আপনি গণভোটটা কিসের উপরে দিবেন? আপনার আড়াইটা প্রশ্ন 1.5টার উত্তর দিচ্ছেন, আর একটার উত্তরই দেন নাই, তাহলে ওটার উত্তর কিন্তু আমার দরকার। আপনি কোথায় কি বলবেন, তাহলে ওইটা কিন্তু ওই যে গ্রামে বলে দরকাসরা, না সিদ্ধ হয়েছে না কাঁচা আছে, দুটার মাঝখানে, তো ওটারে গিয়ে কিন্তু আবার ফিনিশিং টানতে হবে ওই সংসদে গিয়েই। তাহলে আপনি যেটুকু হয়েছে সুরাহা, ওইটুকুর মধ্যে আপনি হা ভোট অথবা না ভোট দিতে পারেন। এটা না হলেও তো আপনার ইলেকশন হতো, এটার জন্য তো ইলেকশন বসেছিল না যে এটা হতেই হবে। এখন যদি এইটা নিয়ে কেউ জুলাই সনদ নিয়ে যদি ধরে বসে থাকে যে জুলাই সনদের সিগনেচার না হলে আমি ইলেকশনে যাব না, এখন যারা এই কথাটা বলছিল তারাই কিন্তু এখন বেঁকে বসছে সিগনেচার দিবে না। তাহলে ঘটনা কি হলো? এখন তারা তো এটা বলে নাই যে সিগনেচার দিব না এবং নির্বাচনও হবে না, এটা বলে নাই, পরের লাইন বলে নাই, বলছে তারা সিগনেচার দিবে না 17 তারিখে। এখন 17 তারিখ আসতে হবে, দেখতে হবে কারা কারা সিগনেচার দিল, কারা কারা দিল না। বামরা আগে থেকেই ক্লিয়ার করেছে তারা দিবে না। আচ্ছা, এখানে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাপার থাকে, বামরা কোনো এখানে হয়তো বা ওরকম ফ্যাক্টর হতো না যদি এই জায়গাগুলো আর সরকার কারে গুরুত্ব দেয়, সরকার 3টা দলেরই তো গুরুত্ব দেয়, আপনার বিএনপি, জামাত, এনসিপি। তো এই 3টা দলের 2টা দল যদি বলে
এখন সরকার বুঝবে সরকার কি করবে। সরকার ওই হিসাব অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা দেখবে না এই তিনটা দলকে দেখবে, এটা সরকারের উপর ডিপেন্ড করবে। আর ওইদিকে আপনার ইলেকশনটা এরা সনদের সিগনেচার না করলে ইলেকশন করবে না এটা বলবে, এটা কিন্তু এখনো বলে নাই। এটা বলবে কি বলবে না এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। যদি এটা বলে তাহলে বিএনপির অবস্থানটা কি হবে? বিএনপির অবস্থান কি হবে? বিএনপি শোনেন, বিএনপি সব মিলে চেয়েছিল যে সবাই মিলে নির্বাচন করুক, যেটা আওয়ামী লীগ করেছে ওটা বিএনপি চায় নাই। বিএনপির একটা আশা ছিল যে সাধারণ নির্বাচন হলে জনগণ মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য, জনগণ ভোট দিতে গেলে বিএনপিকে ভোট দিবে। বিএনপি এই দেখেন সততার এই যুগে এই পৃথিবীতে কতটা দাম আছে, বিএনপি কিন্তু তার সততা নিয়ে এটা মনে করেছিল। কিন্তু এই সততাটাকে অনেকেই মাইনাস পুঁজি করে যে না বিএনপিকে এই জায়গাটায় আসতে দিবে না। তাতে কি হয়েছে? উদ্বুদ্ধ করছে চাঁদাবাজিতে, চাঁদাবাজ হিসেবে বিএনপিকে পরিচিত করছে, যেখানে যেখানে পচানোর চেষ্টা করছে চরমভাবে। এবং এরপরে কি করছে? এরপরে বিএনপিকে বাধ্য করছে অনেকখানে। আপনি দেখেন এই যে এই গণভোটটা, এটাতে তো বিএনপি প্রথমে রাজি ছিল না, এটা নিয়মও নাই। এটা নিয়ম হলো সংসদে যায় আপনার সংস্কারগুলা উঠবে, কিন্তু সেটাকে আপনি গণভোটে নিয়ে আসলেন। আচ্ছা বিএনপি তারপরেও সিগনেচার করলো, বললো যে ইলেকশনের দিনে 1 টাকা 1 খরচে খালি ব্যালট পেপারটা বাড়লো, 1 খরচে হয়ে যাক। কিন্তু সেইখানে আপনি বাগড়া দিয়ে বললেন নভেম্বরের মধ্যে গণভোট হইতে হবে। তো নভেম্বরের মধ্যে একটা সরকারের, একটা দেশের এই রকম ঋণগ্রস্ত একটা দেশের, যে দেশে মানুষ ক্ষুধার জ্বালায় আপনার আত্মহত্যা করে, সেই দেশে আপনি 1 মাসের ব্যবধানে আপনি 2টা নির্বাচন হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি নির্বাচন করবেন। আপনার একই মানুষ আসবে, একইভাবে ভোট হবে, আপনি ভোটগঞ্জে যান বা না যান। আওয়ামী লীগ যায় নাই, তাতে কি ভোটের খরচ কম হয়েছে? যেভাবে হওয়ার ওইভাবেই হয়েছে। আইন উপদেষ্টার একটি মন্তব্য আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে আইন উপদেষ্টা তো বলেছেন যে আমাদের অনেক টাকা আছে, সঠিকভাবে যদি খরচ করতে পারি তাহলে। আইন উপদেষ্টা তো এই কথা বলছেন, ইস আমি যদি জীবনে ক্ষমতা পাইতাম, আরে সারা দিন রাত খালি কামি করতাম। আইন উপদেষ্টা এই পর্যন্ত বলেন তো 100 বছর হয়ে গেছে এই সরকারের, কি কাজটা মানে দেখার হিসেবে দর্শক কি কাজটা তার দেখেছে? এই যে লক্ষ লক্ষ মামলার, ওটা বাদই দিলাম, সবচেয়ে যেটা দরকার 35 লক্ষ না কত লক্ষ ফাইল আছে যে মামলাগুলো সুরা ঝুলে আছে, সেটার কতটুকু উপকার হয়েছে এটাই আপনি বলেন। আইন উপদেষ্টা তো কত কথাই বলে, তো এই কত কথা বলা দিয়ে তো হবে না, অতি কথন এইখানে বাদ দিতে হবে। উনি ফুরফুর করে খালি কথা বলতে পারেন, উনি আছেন আরেকজন আছেন নারী উপদেষ্টা, এরা খালি কথাই বলতে পারেন, কথার সঙ্গে কাজে তাদের কোনো মিল নাই। নির্বাচনের আগে যদি গণভোট মানে দেয়া হয় তাহলে সেক্ষেত্রে তো ইসির সক্ষমতা কেমন, এটাও তো আমাদের মানে আপনার কথা মনে হলো যে ওই যে বলছেন না রবীন্দ্রনাথ কাদম্বিনী মরিয়াই প্রমাণ করিল যে সে মরিয়াছে। তো আপনার একটা ভোট দিয়ে তাকে প্রমাণ করতে হবে কেন? আপনি একটা লোকরে পরীক্ষা করবেন। জামাত কিন্তু এটা বলছে যে জামাত তো খোঁড়া যুক্তি দিবেই। জামাত কি বলছে উনি নিজেও জানে না, উনি বলছে সমস্ত বাংলাদেশ জানে যে পিআর পদ্ধতি কি। আদৌ কি সত্যি? আদৌ কি জনগণ জানে পিআর পদ্ধতি কি? আপনার মনে করেন যে ওই দিন নির্বাচন 1 মাস আগে দিল, আমি আপনাকে বলি আপনি তো আমার বিশ্বাস করেন না, আমি তো নির্বাচন চাইনি। আপনি কি করে বুঝলেন আমি হ্যাঁ ভোট দিব? আমি তো না ভোটও দিতে পারি। আর আমি যখন না ভোট দিব আমার সাঙ্গপাঙ্গরা তো হ্যাঁ ভোট দিবে না, তারাও না ভোট দিবে। ধরে নিলাম আমি একটা বড় মানুষ, আমি না ভোট দিলাম, আমার সাঙ্গপাঙ্গরা না ভোট দিল। আপনি যে আওয়ামী লীগ রে খেদাইছেন, আওয়ামী লীগ তো পুরা যায় নাই, পুরাটাই আছে, খালি কয়টা পলাইছে। আপনার আওয়ামী লীগের এর মধ্যে যে মানে আন্ডারগ্রাউন্ডের আওয়ামী লীগ এরা তো এসে ভোট দিয়ে যাবে। আপনার ভোট দিয়ে গেলে তারা কি আপনার তাগরে আপনি এইটা দিয়ে ঝুলাবেন? আপনি তারা তো আর যাই হোক এখানে তো তারা হ্যাঁ ভোট দিবে না, তাহলে এখানে না ভোট দিবে। আপনার ভোট যদি ভোটের উপস্থিতি যদি 50%-এর উপরে না হয়, আপনি যদি না ভোট আগায় যায়, আপনি কি হিসাব করছেন দেশের কি হবে? জি, এইখানে ইসি বা সিসির কি দোষ থাকবে আপনি আমাকে বলেন। ধন্যবাদ। আমি আপনার কাছে নির্বাচনে আরো একবার ফিরবো। মাসুদ কামাল ভাই, একটু জানতে চাই যে এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কি না, কারণ ইতোমধ্যে উপদেষ্টাদের বিরুদ্ধে প্রশ্ন উঠছে, তারা একটি দলকে সহযোগিতা করছেন, এমন প্রেক্ষাপটে আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা কি মনে করেন আপনি? দেখেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি হবে না এটা তো নির্বাচন যখন হবে তখন বোঝা যাবে। তবে তার আগে একটা কথা বলি, নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হিসাবে আমাদের দেশের সবগুলো পলিটিক্যাল পার্টি আমরা দেখেছি গত 14 বছর আওয়ামী লীগ ছাড়া সবাই বলেছে যে নিরপেক্ষ নির্বাচনের পূর্ব শর্ত হলো একটা তত্ত্বাবধায়ক সরকার, ঠিক না?
এখন তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা কি? তত্ত্বাবধায়ক সরকার আমরা কীভাবে চিনব? তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে সেরকম একটা সরকার যে সরকারটা নির্বাচনের সময় দেশ পরিচালনা করবে, কিন্তু তারা কোনো প্রার্থী দেবে না, তাদের কোনো দল থাকবে না, এবং তারা পরবর্তী সরকারের কোনো দায়িত্বও যাবে না। এই হলো মোটামুটি বেসিক একটা ফরম্যাট। তো এই সরকারে কি সেই বৈশিষ্ট্যগুলো আছে? আমি তো ভাই দেখি না। এই সরকার প্রধান আগেই বলছে, দেশে বিদেশে বলে বেড়াইছে যে এই এনসিপিকে দল বানাইতে সেই পরামর্শ দিচ্ছে, মানে এটা তার দল বেসিক্যালি। এই আমরা ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে আপনার 3 জন উপদেষ্টাকে সরান, একদম সরাসরি বলা হয়েছে। তার মানে কি বিএনপি এই সরকারের উপরে তখন ওই সময়টা আনহ্যাপি ছিল। আবার 15 জুড়ে সেই মিটিংটা হলো লন্ডনে, তারপর বিএনপি আবার মানে এই সরকারকে ভালোবাসা শুরু করলো। ভালোবাসা যে কোনো সময় শুরু হতে পারে, কোনো সমস্যা নেই, ভালোবাসা শুরু করলো। তখন আবার এই এনসিপি যে এটা তার মানে আপনার ছিল আর কি, মানে আপনার কি বলে তার মানে কি কিংস পার্টি হিসেবে যাদেরকে আমরা চিনতাম, জামাতে ইসলাম যারা নাকি নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছিল, তারা এখন উল্টে গেছে। তারা বলছেন না আপনি ওনাকে ভালোবাসতেন কেন, অথবা উনি আপনাকে ভালোবাসে কেন, অথবা আমি ভালোবাসুন না। তারা এখন উল্টাপাল্টা আরম্ভ করছে। এখন বলে যে নাহিদ ইসলাম বলে কেউ কেউ লিহাজও করতেছে 2 নম্বরী করে। আবার সামান্ত আছে একটা সামান্ত শারমিন, সে বলতেছে সব উপদেশটা আখের গুছাই বলেছে, সব। সে আবার কিছু কিছু রাখে নাই, সবটি দিয়ে দিচ্ছে, সবাই আখের গুছাই বলেছে। জামাত অভিযোগ করতেছে। তাহলে এই সরকারের প্রতি আস্থাটা কার আছে? আমার পার্সোনালি নাই, নাগরিকদের মধ্যে অনেকে থাকতে পারে, আমার নাই। আমি মনে করি এই সরকার নিরপেক্ষ নয়। আমি মনে করি এই সরকার একটা নির্দলীয় চরিত্র সে করছে, হারিয়ে ফেলেছে। এই সরকারের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন করাই সম্ভব না, এটা আমি মনে করি। এবং 3 দলই কিন্তু কখনো কখনো এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে। তাহলে যেই সরকারের উপর মানে আস্থা নাই, যে সরকারের নির্দলীয় কোনো চরিত্র নাই, সেই সরকার ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচন করবে, এটা আমার এখন পর্যন্ত মনে হচ্ছে না। এরপর আবার কোনো বলা যায় না, দৈব বলে যদি কোনো বিশেষ কোনো যোগ্যতা অর্জন করে, এতে কিছু বলা যায় না, দেশে অনেক কিছু সম্ভব। একটু আপনার কাছে একটু জানতে চাই যে আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনী যে কাঠামো, অনেকে বলছে তাদের মনোবল এখনও নাকি ফিরে আসেনি। তো সামনে তো মেঘা একটি ইভেন্ট নির্বাচন। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে গত 8 মাসে 2600-র বেশি মার্ডার হয়েছে। তো এমন পরিস্থিতিতে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারবেন তো সরকার? দেখেন, আপনি যে বলেন না যে আইন শৃঙ্খলা বাহিনী মনোবল ফিরে আসে নাই, বলছেন না একটা কথা, মনোবল ফিরে আনানোর জন্য, তার মানে প্রথমত হলো মনোবল নাই, মনোবল ভেঙে গেছিল কোনো একটা ঘটনা। তো এই মনোবলটা ফিরে আনার জন্য এই সরকার একটা উদ্যোগ নিছে। বলেন তো আপনি কোন উদ্যোগটা নিছে? জীবনের সব আয়োজন এখানে একসাথে, একটা উদ্যোগ নিছে। মাঝখান থেকে গভর্নমেন্টের পক্ষে বলা হয়েছে যে আন্দোলনের সময় যে সমস্ত পুলিশ মারা গেছে তাদের কোনো বিচার হবে না। কেন বিচার হবে না? যে পুলিশটা মারা গেছে তার ফ্যামিলি নাই, তার বউ বাচ্চা নাই, ওই বউ বিধবা হয় নাই, ওই বাচ্চা এতিম হয় নাই, ওর প্রতি রাষ্ট্রের কোনো দায়িত্ব নাই। বিচার হওয়া মানে কি? দেখা যে তার মৃত্যুটা যথাযথ, তার মৃত্যুটা প্রয়োজনীয় ছিল কিনা, অথবা তার মৃত্যুটা অন্যভাবে হয়েছে কিনা, এটা বিচার করতে প্রবলেমটা কি? বিচারই আমি করবো না। কেন করবেন না বিচার? কেন করবেন না? থানা লুট হয়েছে, থানা লুট হওয়াটা কি আন্দোলনের জন্য খুব অপরিহার্য ছিল? নাকি আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী থানা লুট করছে, জেলখানা ভেঙে জঙ্গিরা পালাইছে, অস্ত্র লুট হয়েছে, এই অস্ত্রগুলো নির্বাচনের জন্য প্রয়োজন ছিল, ব্যবহার হবে কিনা? প্রয়োজনে থাকতেও পারে, হতেও পারে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু প্রয়োজন হইলে আমার কোনো আপত্তি নাই। প্রয়োজন হইলে খুব ভালো কথা, তাহলে তাদেরকে পুরস্কৃত করেন। যদি থানা লুট হওয়াটা প্রয়োজনীয় কাজ হয় আন্দোলনের জন্য, বিপ্লবের জন্য, তাহলে তাদেরকে পুরস্কার দেন। আপনি পুরস্কারও দিবেন না, তিরস্কারও করবেন না, আর বলবেন আহারে আমার পুলিশের কেন মনোবল ফিরে আসে না। মনোবলকে আসমানি উপায় ফিরে আসবো, ওহিনাজি নেব? আপনি কিছু করবেন না রে ভাই। তো এখন হলো কি, আমি তো মনে করি এই সরকার ইন্টেনশনালি মনোবল ফিরে আনতে চায় না। তাদের মূল লক্ষ্যটাই হলো নির্বাচন একটা আওলা বাজুক। যত আওলা বাজবে, যে একটা প্রবাদ আছে না, যে ওলট পালট করে যে আমার লুটে পুটে খাই,
তাহলে তাদের তো ওই মতলব নিয়ে তারা তো কাজ করতেছে ভাই। মানে নির্বাচনে আল্লাগার আপনি যেটা বলছিলেন যে শব্দ, ওই নির্বাচনে এই প্যাচ লাগলে সরকারের লাভটা কি? আরো বেশি দিন থাকবে, আরো বেশি দিন থাকার জন্য। একদিন থাকলে তো অনেক লাভ, একদিন তোমাকে 3টা ফাইল সাইন করবে, ফাইলে সিগনেচার করলে তো অনেক কিছু হয়ে যায়। কিন্তু তারা তো বলছে যে কোনো শক্তি নাই ফেব্রুয়ারি নির্বাচন ঠেকানোর। এটা উনি বলছেন গতকালকেও বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচন হয়তো এর মাধ্যমে আমি যদি বলি এর মাধ্যমে উনি কোন শক্তিকে আহ্বান করছেন যে তোমরা আসো না কেন। শুনেন আমি বলি, জানতে পারি যে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আহ্বান করা হচ্ছে। কালকে যে মিটিংটা হয়েছে জরুরি মিটিংয়ে কি হয়েছে আমি জানি না। আমি আগে বলছিলাম জরুরি বলতে কিছু নাই, উদয় একটা মিটিং ডাকে, চা নাস্তা খায়, তারপর সবাই চলে আসে। এখানে এই জরুরি মিটিং থেকে কোনো আউটকাম নাই। এই যে শুক্রবার দিন সাইন হবে এটা সবাই জানতো, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা সবাই জানতো। উনি মিষ্টি মিষ্টি আলাপ করে সবাইকে ডাকছেন, আচ্ছা ডাকছেন, সমস্যা নেই, এটা দরকার আছে। লাভ হয়েছে। লাভটা কি হয়েছে? পলিটিক্যাল লিডাররা তাদের বক্তব্যগুলি প্রকাশ করতে পারছে, এবং সেখানে সালাউদ্দিন আহমেদ সাহেব যে বক্তব্য রাখছে, এই বক্তব্যটা একটু মন দিয়ে পড়েন, সব কিছু বুঝে যাবেন। উনি কিন্তু একটা কথা বলছেন, প্রতিরক্ষা বাহিনীগুলির সঙ্গে সরকারের সুসম্পর্কটা বলছেন না হয় এরকম, মানে বললেন কোন সময় এটা আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তিনি এমন মন্তব্য কেন করলেন, বা সরকারের কাছে এটাই তো কথা, উনি কেন বললেন? তাহলে এরকম কিছু ঘটছে, কেন ঘটছে, কি ঘটছে? একটু চোখ কান খোলা রাখেন, তাকান ডাইনে বায়ে, কি ঘটছে? কিছু ঘটছে। যে এটা ঘটাইছে কে? ওই তাজুল ইসলাম, হ্যান করবো ত্যান করবো আইন দেখাইতেছে। ওই সবসময় আইন দেখালে হয় না, তার অন্য মতলব আছে আমি মনে করি। তো এইগুলি ঠিক না তো। আবার ধরুন উনি একটা কথা বলছেন যে আপনাকে আমরা শর্তহীন সমর্থন দেব না। পরে দেখেন কি লেখছে, আপনাকে যে সমর্থনটা আমরা দিচ্ছি তারও একটা শর্ত আছে। কি শর্ত সেটাও তাকে বুঝতে হবে। কালকে লাভের মধ্যে ওইটাই হয়েছে যে একটা ভালো একটা ভাষণ। ধন্যবাদ আপনাকে। মনিয়াপা, আমি এই শেষ প্রশ্ন আপনার কাছেও করতে চাই যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যাতে সরকারের কোনো বিরোধ না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছে, মানে উনি গতকালকে মিটিংয়ে বলেছেন আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তার এমন মন্তব্য আসলে কেন? দেখেন, কয়েকদিন যাবৎ যা কিছু হচ্ছে, যে কথাটা বললেন উনি, এই যে আপনার ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল যা করছেন, এটা কতটুকু আইনে কতটুকু বেআইনে, এটা কিন্তু একটা নিয়ে প্রশ্ন আছে। কতটুকু আপনি করতে পারেন, কতটুকু পারেন না। আমাদের যখন এই ছাত্রদেরকে আপনার ক্ষমতালোভী বানালেন, যখন আপনি নিয়ে আসলেন, যখন উপদেশটা, আমরা হাহা করে না করেছিলাম, এটা করেন না, ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, আমাদের ফিউচার কাণ্ডারি, এই রাষ্ট্রনায়ক, এদেরকে আপনারা লোভী করেন না। তারা আমাদের কথা শুনে নাই, বরং চিফ অ্যাডভাইজার বলছে এই ছাত্ররাই আমার নিয়োগদাতা। তার মানে ছাত্রদের লেখাপড়া সব কিছু ধ্বংস করে দিছে। এই একটা লাইনেই আজ পর্যন্ত উনি বলে নাই যে তোমরা বই খাতায় ফেরত যাও। আচ্ছা, এই কারণে কি যে আমাদের আজকে এইচএসসির ফল দেওয়া হয়েছে, ফল বিপর্যয় কিন্তু হয়েছে? হ্যাঁ, আরো হবে। এবং এখানেও অনেক কাহিনী আছে, যেটাও ফল হয়েছে সেখানেও আরো পড়াশোনার কোনো অবস্থাই নাই, উনি রাখেন নাই। উনি কাউকে একবার বলেন নাই তুমি পড়ালেখা করো। একটা বার আমি দেখিনি কোনো ছাত্রছাত্রীর সঙ্গে ওনাকে মিটিং করতে। ওনার সঙ্গে 104 জন সফর সঙ্গে গেছে, কোনো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কাউকে নেওয়া হয়েছে কিনা আমি জানি না। মানে ছাত্রছাত্রী, নট এনসিপিকে তো সে বই খাতা বাদ দিয়ে দিয়েছে। তো এই একই অবস্থায় থাকলো বাদকে এই সেনাবাহিনী, যারা আমাদের দেশের রক্ষক, আমাদের চারপাশ, এই সভরেন্টি বলতে যে শব্দটা, সেই শব্দটা ফুলফিল করে তারা আকাশে বাতাসে সব জায়গায় আমাদের, তারা সার্বভৌমত্ব দেন তাদের জীবনকে বিপন্ন রেখে। এইখানে আমি একটা কথা বলতে চাই, যদি যাদেরকে আপনি আসামি করেছেন তাদেরকে তারা যখন চাকরি করে, তাদের চাকরিতে আমার যদি ভুল না হয়, তাদের শপথে একটা জিনিস থাকে যে তোমার যে লিডার তার হুকুমই তোমার কাছে সর্বোচ্চ, সব কিছুর উপর তার হুকুম। তো তাদের সর্বোচ্চ নেতা কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা যিনি থাকেন, উনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তো প্রতিরক্ষা মন্ত্রীর যখন কথাটা বের হইলো যে তুমি তাদের কি ফায়ার করো বা মারো, এই যে আসলো, তো তখন তাদের তো এটা, তারা যদি ওটা না করে তাহলে তাদের কি হবে?
তাদের কিন্তু তাদের মাশাআল্লাহ হবে। ধন্যবাদ। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি আপনাকে একটু সময় না দিলে এখানে ক্লিয়ার করা যাবে না, খুব সিরিয়াস জিনিস আপনি যেহেতু তুলেছেন। এই জায়গাটায় আপনার তাদের বিচার, আপনি তাদের সঙ্গে আলোচনা করে তাদের বিচার করা উচিত ছিল। আমি বিচার হবে না এটা আমি বলি না, আমি বিচার, প্রত্যেকটা মানুষের বিচার হোক, আমি অপরাধ করলে আমার বিচারও হোক, কিন্তু বিচারের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে একটা ইসেকে মানে প্রতিষ্ঠানকে আপনি ধ্বংস করতে পারেন না। প্রতিষ্ঠানের মানুষগুলোকে ওইখানে আপনি বিচার করতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের উপর আপনি দিতে পারেন না, কারণ সে আমার রাষ্ট্রের রক্ষক। রাষ্ট্রের রক্ষকরা আপনি শেষ করে দিলেন, ছাত্রদের শেষ করে দিলেন, রাজনীতিবিদরা তো আগেই শেষ। তাহলে থাকলোটা কি এই দেশে? ব্যবসায়ীদের কোনো চরিত্রই নাই, সিন্ডিকেট, তাহলে এই দেশে থাকলো টাকারা? আমলারা তো সবচেয়ে বেশি আপনার লোভী এবং সবচেয়ে বেশি আপনার টাকাখোর। তাহলে এই দেশটা নিয়ে ভাবার মানুষটা কে? আপনি বলেন এই জায়গাটায় কিভাবে এটা করলো, এটা শেষ কোথায় আমি জানি না। এটা শেষ একজন রাজনীতিবিদ হিসেবে দেশের ভবিষ্যৎ আসলে আপনি কি দেখছেন? আমি দেশের ভবিষ্যৎ, আমার কাছে খুব খারাপ লাগে। আমার যখন কারোর সঙ্গে দেখা হয়, যেমন মাসুদ ভাইদের সঙ্গে দেখা হলে প্রথমেই জিজ্ঞেস করি, ভাই কি হচ্ছে? এটা আমার একদম একটা কমন কথা হয়ে দাঁড়িয়েছে, কারণ আমি চিন্তা করি জনগণ আসলে জানতে চায়, জনগণ আমাদের কাছে ঠিক এই প্রশ্নটাই করে, কি হচ্ছে, কতটা হচ্ছে। ধরুন 2 দিন পরে ওনার সঙ্গে আবার দেখা হয়েছে, আবার একই প্রশ্ন করি আমি। তো এই প্রশ্নের কিন্তু আমি এখন পর্যন্ত কোনো উত্তর পাই না, ওরকম কোনো মানে আমাকে মানে আমি খুশি হওয়ার মতো কোনো উত্তর পাই না। আজকেও আমি আপনি যে প্রশ্নটা করলেন, এই দেশবাসীকে খুশি করানোর মতো, আপনাদের দর্শকদের খুশি করানোর মতো আমার কাছে কোনো উত্তর নাই, কারণ বাংলাদেশ প্রতিদিন থেকে প্রতিদিনে জটিল থেকে জটিল হচ্ছে। এবং আমরা দেখছি যে এবছর দেশ ছাড়ছে, মানে দেশ ছাড়া যে হার তরুণদের, আগামী বছর এর চাইতে আরো বেশি বাড়ছে। এবং মানে যে তরুণরা চলে যাচ্ছে আমাদের দেশ থেকে মেধা নিয়ে, তারা আর ফিরছে না, তারা ফিরছে না, তারা ফিরবেও না। তারা অলরেডি বলা শুরু করেছে যে আমরা এই কোন বাংলাদেশে, এই বাংলাদেশে কি আমাদেরকে আসতে বলো? এই বাংলাদেশে আমাদের কি করার আছে? আমরা কি করব? তোমরা কি কিছু রেখেছো? তো এই যে আমরা যে কিছু রাখতে পারিনি, এটা দায় কি রাজনীতির দল? আপনারাও তো দেশ চালিয়েছেন। এখানে প্রত্যেকটা মানুষের, আপনি যদি ইন্ডিভিজুয়াল করেন, তাহলে আপনার প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা দায় আছে, যারা আমরা এটার সাথে সংশ্লিষ্ট। আপনি নিজেও, আপনি একজন সাংবাদিক, আপনি আপনার জায়গায় অনেস্টি না, আমি আমার জায়গায় অনেস্ট না, আপনার প্রশাসনের জায়গায় অনেস্ট না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা জনগণের সেবক হওয়ার কথা, তারা সবচেয়ে বড় ডিসঅনেস্ট। আপনার সবচেয়ে বড় এই যে দেখেন 1 বছরের জন্য যে আপনার এই যে উপদেষ্টারা আসলো, তারা আমরা খারাপ দেখি কিন্তু তারা আসছে, অথচ আজকে তাদের উপর কি প্রশ্ন? তাদের উপর এক একজনের যে কথাগুলো আসলো, যে তাদের আমলনামা নিয়ে কথা উঠতেছে, তারা এই পর্যন্ত তাদের আয় ব্যয়ের হিসাব আমাদের কাছে জমা দেয় নাই, জনসমক্ষে প্রকাশ করে নাই। তাহলে আপনি বলেন যে ভালোটা কি? আমাদের যে যত শিক্ষিত সে তত বেশি কারাপ্টেড। তো এই কারাপশনের দেশে একটা মানুষ, ভালো মানুষই বা কতক্ষণ টিকবে? 5টা খারাপ মানুষের সঙ্গে একটা ভালো মানুষকে ছেড়ে দেন, তাকে খারাপ বানায় ওই 5 জন তাকে সবচেয়ে আগে আউট করবে। তো যে দেশের এই অবস্থা, সেই দেশে আপনার নির্বাচন কিভাবে হবে? আর নির্বাচন হলেই কি হবে? আমি তো এটার কোনো ফিউচার পাই না। ধন্যবাদ আপনাকে। মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে জানতে চাই যে সম্প্রতি তো অনেকগুলো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, গতকালকে চাকসু নির্বাচনে হয়েছে, সেখানে শিবিরের জয় কিন্তু হয়েছে আমরা দেখেছি। এছাড়া জাকসু নির্বাচনেও ছাত্রদল সমর্থিত প্যানেলের ভরাডুবি হয়েছে। এটি বিএনপির জন্য অশনি সংকেত কিনা? মানে ওখানে তো বেশিরভাগ বলতে সব ভোটারই তো তরুণদের কাছে বিএনপির জনপ্রিয়তা কমছে কেন? তারা তরুণদের মন জয় করতে পারে নাই, তরুণরা যা চায় তা তারা দিতে পারে নাই, সহজ হিসাব। এবং আমি বরং একদিকে বিএনপির জন্য ভালোই মনে করি। ভালো কিভাবে? এটা বিএনপির জন্য একটা ওয়েক আপ কল ছিল। আপনি দেখবেন যে আগে আমরা শুরুর দিকে বলতাম, আমরা প্রায়ই বলতাম, আমি নিজেও বহুবার বলছি যে প্রত্যন্ত অঞ্চলে বিএনপির ছেলেরা, মানে বিএনপি অথবা ছাত্রদল অথবা যুবদলের, তারা ব্যাপক চাঁদাবাজি করতো, মানুষের উপর টর্চার করতো এবং মামলাবাজি করতো, এরকম আমরা কিন্তু অনেক অভিযোগ পেয়েছি। কিন্তু ডাকসু নির্বাচনের পর না, এই জিনিসটা হঠাৎ করে কমে গেছে। এবং এটা যে কমে যাওয়াটা, আমি মনে করি এটা তারাও বুঝতে পারছে যে আমাদের এইভাবে করলে জনগণ আমাদেরকে পছন্দ করছে না। তো নির্বাচনে আরও 4 মাস বাকি আছে, তা ভালো তো, এটা ওদের জন্য সুবিধা হয়েছে। আমি মনে করি ওরা নিজেদের আরো ঝালাই করে নিতে পারবে এরকম। এবং আপনি এই কারণেই দেখবেন যে ডাকসু যদি এরকম একচেটিয়া হয়েছে,
পরে এগুলো কিন্তু এরকম একচেটি আর হচ্ছে না। চট্টগ্রামে তো খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ওখানে কিন্তু আপনার একদম একচেটিয়া হয় নাই কিন্তু, অথচ ঢাকার চেয়ে তো ওখানে বেশি একচেটিয়া হতে পারতো। আমরা তো আগে জানতাম যে ওখানেই বেশি তারা হবে, রাজশাহীতে বেশি হবে, কিন্তু দেখেন আপনি রাজশাহীতে এত একচেটিয়া হয়তো বা হবে না। কারণটা কি? কারণ ছাত্রদল বুঝতে পারছে যে আমাদের কি করতে হবে, এবং এটা তো ভালো। আমি মনে করি এই নির্বাচনটা বরং জাতীয় নির্বাচনের মধ্যে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না, উভয়ের জন্যই ভালো হবে। তারা বুঝতে পারছে যে আমাকে ইলেকশনে জিততে হলে অটোমেটিক আমি জিতবো না, জনগণের মন জয় করে জিততে হবে। দেখেন ভাই, আমি একটা কথা বলি, বিএনপি হারলো কি হারলো না আমার কিছু যায় আসে না, শিবির হারলো আমার কিছু যায় আসে না, আমার ওর মাথা ব্যথা না। আমার কথা হলো কি যে কোন দলটা জেতার জন্য জনগণের কাছে যেতে পারলো, জনগণকে খুশি করতে পারলো। এই যে জনগণকে খুশি করার যে একটা প্রতিযোগিতা, এটা হলো ইম্পর্টেন্ট। এবং সেই প্রতিযোগিতায় এখন উভয় দলই মাঠে নামবে, এবং বিএনপি আগে নামে নাই, এখন দেরিতে হলেও নামতেছে। তারপরে মনে করি খুব একটা দেরি হয়ে যায় নাই, আগামী নির্বাচনে এটা ইতিবাচক প্রভাব ফেলবে আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে। ধন্যবাদ। মনিয়াপা, তরুণদের মন জয় করতে পারছে না কেন বিএনপি? দেখেন, এটাকে আমি ওইভাবে ধরছি না, তরুণদের মন জয় করা একচেটিয়াভাবে যেটা উনি বললেন, আমি এই জন্য ধরছি না যে 15.5 বছর ফ্যাসিস্ট ছিল, হায়নার মতো তারা কোনো ক্যাম্পাসে আমাদের ছেলে মেয়েদের ঢুকতে দেয় নাই, কাজ করতে দেয়। কিন্তু বিএনপি তো প্রকাশ্যে ছিলেন। আমি আপনাকে বলি, বিএনপি প্রকাশ্যে ছিলেন, কিন্তু ক্যাম্পাসগুলোতে তো তারা যেতে পারে নাই। আপনার সঙ্গে ক্যাম্পাসের এই ভোটগুলো কিভাবে হয়? এইখানে ভোট হয় এরকম যে আপনার সঙ্গে আমার প্রতিদিন দেখা হচ্ছে, আমি আপনার একটা কাজ করে দিলাম, আপনার ফর্মটা ফিল আপ করে দিলাম, আপনার একখানে আপনি অসুস্থ হয়েছেন, আমি দৌড়ায় আপনার হসপিটালে নিয়ে দিলাম, আমি পাশের রুমে ছিলাম বলেই কিন্তু আমি পারছি। আমি না থাকলে কিন্তু, আমি আরেক জায়গায় থাকলে, লুকিয়ে চুরিয়ে থাকলে পারবো না। তো যে মানুষটা আপনি যে মানুষটার প্রতি দায়বদ্ধ, সেই মানুষটাকে আপনার কমিটমেন্টের জায়গায় থেকে আপনি তাকে মূল্যায়ন করবেন। আর যে মানুষটাকে আপনি চিনেনই না, আপনার বিবেক যত সমৃদ্ধই হোক না কেন, আপনার কিন্তু তখন মনে পড়বে যে আমাকে তো এই কাজগুলো করে দিছে, আমার যখন মা মারা গেছিল তখন তো আমার পাশে এসে দাঁড়াইছে, আমাকে সে গাড়ি ভাড়া করে দিছে, ঠিক করে দিছে, এই করছে ওই করছে। এই জিনিসগুলো প্রতিদিনকার নিত্যদিনের একটা ব্যাপার থাকে। তো এই ব্যাপারে এরা ছিল না, যেতে পারে নাই, মৃত্যুকে হাতে নিয়ে তারা পরীক্ষা দিতে হয়েছে, বা তাদের জন্য পরীক্ষা পিছিয়ে আলাদা কোনো রুমে তাদেরকে টিচার অন্য কোনো সময় পরীক্ষা নিয়েছে। এই 15-16 বছর, 15-16 বছরে 3টা ব্যাচ আপনার চলে যায়। 4 বছর করে যদি ধরি, 4-4-16, 4টা ব্যাচ আপনার চলে যায় একটা বিশ্ববিদ্যালয় থেকে। 4টা ব্যাচের মধ্যে আপনার কোনো জানাশোনাই নাই। অথচ আমরা কি করি, একটা ক্লাসে এই 4টা ক্লাস আমরা কিন্তু একসাথে হলগুলোতে থাকি কিংবা ক্যাম্পাসগুলোতে থাকি। আমরা বড় ভাইদের চিনি, ছোট ভাইদের চিনি, বড় বোনদের সঙ্গে আমরা একসঙ্গে আড্ডা দেই। তো এই জিনিসগুলো আমাদের মধ্যে হয়ে ওঠে নাই। ওইখানে সুযোগ নিয়েছে, আমি বলি সুযোগ নিয়েছে, এখানে জামাত সুযোগ নিয়েছে কিছুটা, তারা রাজনীতি না করার প্রত্যয় নিয়ে তারা ভিতরে কমিটি করেছে, গুপ্ত কমিটি, এবং গুপ্ত রাজনীতি করেছে, ছাত্রলীগের মধ্যে ভিড়িয়ে দিয়েছে, কাউকে নিরপেক্ষ রেখেছে, নিরপেক্ষ ছাত্রলীগরা ওই নিরপেক্ষকে সহযোগিতা করেছে ক্যাম্পাসে, হলে। এই জিনিসগুলা, এটা কিন্তু একদিনের ব্যাপার না, এটা 16 বছরের ব্যাপার। এইখানে কিন্তু অনেক হিসাব, এই হিসাবটা আপনি বাইরে করতে পারেন না। তাহলে এই যে এই 16 বছরের হিসাবে কি আপনারা পিছিয়ে পড়বেন জাতীয় নির্বাচনে? না, জাতীয় নির্বাচনে তো আমরা ছিলাম, আমরা মার খেয়েছি, আমরা জেল খেটেছি, আমরা রাস্তায় ছিলাম, আমরা অনেক সময় এক এলাকার লোক আরেক এলাকায় থেকেছি, কিন্তু আমরা তো ছিলেন, এখনো আছেন এবং এখনো চাঁদাবাজিও করছেন। মানে এটা কোনো প্রভাব, মানে এর জন্য কি তরুণরা বিএনপিকে বয়কট বা বিএনপিকে ভোট দিচ্ছে না? আমি এটা, আপনি যে কথাটা বলছেন, এটা আপনি এক কথায় বলতে পারলেন, আমি এক কথায় বলতে পারি না। চাঁদাবাজিটা যতটা না হয়েছে দেখেছেন আপনি, এটার জন্য শাস্তিও পেয়েছে, যেখানে যখন শুনেছে শাস্তিও পেয়েছে, এবং যতটা না হয়েছে তার চেয়ে বেশি প্রপাগান্ডাটা বেশি করেছে একটা দল। কারণ তারা মনে করে বিএনপিকে সরাতে পারলে তাদের আর ফুরফুরা, তাদের আর সামনে পিছিয়ে কোনো সমস্যা নাই। তো সেই দল ওইভাবে বলেছে। এখন চাঁদাবাজি যেমন তেমন, চাঁদাবাজিতে কিন্তু ফার্স্ট কিন্তু যারা করেছে প্রপাগান্ডা তারাই, কারণ তারা বড় বড়গুলো গিলে খেয়ে ফেলেছে। তো সেইখানে আপনার এটা ছাত্ররা কিছুটা সময়, আপনার একটা মানুষকে কিছুটা সময়ের জন্য বোকা বানানো যায়, সব সময়ের জন্য বোকা বানানো যায় না। জাতীয় নির্বাচনটা হলো সব সময়ের, ওটা কিছু সময়ের না। সেইখানে আমার মনে হয় যে এই যে কথাটা আসলো এখন, যে এটা হয়ে একদিক দিয়ে ইলেকশনটা হয়ে ভালোই হয়েছে, নিজের হিসাবটা করা যাবে, ওই হিসাবটা ছাত্ররাও করতে পারবে যখন দেখবে যে একটা মানুষ নির্বাচনের আগে এক রূপ, নির্বাচনের পরে এক রূপ।
একটা মানুষ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সময় একরূপ আর পৌঁছার পরে একরূপ, এই জায়গাটায় আমার মনে হয় যে চুলচেরা হিসাব করলে আমরা ইনশাল্লাহ এই তরুণদের মন আমরা অবশ্যই জয় করতে পারব। জি, ধন্যবাদ। মাসুদ কামাল ভাই, একটু আপনার কাছে আসতে চাই। ফেব্রুয়ারিতে তো নির্বাচন, প্রধান উপদেষ্টা কিন্তু বারবারই বলছেন যে কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তো নির্বাচনের আগে তো অনেকগুলো বিষয় আছে, জুলাই সনদ স্বাক্ষর, কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট, সেটি পিআর পদ্ধতি, এগুলো নিয়ে আমরা দেখছি যে রাস্তায় আর যুগপৎ আন্দোলন করছে ধর্মীয় দলগুলো। তো প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত তার নির্বাচনের ট্রেন নিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন? এগুলো যেগুলো হচ্ছে না, এই যে মনে করেন আপনার এই যুগপৎ আন্দোলন হচ্ছে, পিআর পদ্ধতি হচ্ছে, এইগুলি নির্বাচনের ক্ষেত্রে কোনো বাধা হবে না। যখন নির্বাচন আসবে সবাই দেখবেন শুরু করে নির্বাচনে জয়েন করছে। জামাতকে আমি এ পর্যন্ত, জামাত অনেক আন্দোলন করতেছে না, জামাতকে এ পর্যন্ত আমি বলতে শুনি নাই যে পিআর না হলে নির্বাচন করবো না, কোথাও বলেনি তারা পিআরটাকে নিয়ে আসছে একটা তাদের আন্দোলনের একটা ইস্যু হিসাবে। এটা ভালো, তো আমি তাদেরকে অপছন্দ করি না, তাদের ইস্যু থাকতেই পারে। সবার পলিটিক্স এক হলে তো সব একদল হয়ে যেত, আলাদা আলাদা দল, আলাদা আলাদা পলিটিক্স থাকবে, কোনো সমস্যা নাই। তারা এগুলো নিয়ে জনগণের কাছে যাবে। যদি পিআরটা ভালো হয়, জামাত পিআর চায়, এটা বুঝে জনগণ তারা সমানে হুমড়ি খেয়ে ভোট দিবে, প্রবলেম তো নাই কোনো ভাই। তো চলো কীভাবে, কিন্তু ইলেকশন ভাই হবে। কারণ ইলেকশন না দিলে পরে, যদি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিতে পারে ডক্টর ইউনূস, তাহলে দেশে একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। জি, ধন্যবাদ আপনাকে। আরেকটু যোগ করতে চাই যে জাতীয় নাগরিক পার্টি তো যে শাপলাতেই অনড়, কিন্তু নির্বাচন কমিশন বলছেন যে 19 অক্টোবরের মধ্যে যদি প্রতীক বেছে তারা না নেয়, তাহলে নির্বাচন কমিশন নিজ দায়িত্বে তাদের প্রতীক দেবেন। তো এক্ষেত্রে যদি তারা শাপলাতেই অনড় থাকে এবং তারা যদি নির্বাচনে না আসেন, তাহলে সেক্ষেত্রে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? কিছুই হবে না, কিছুই হবে না। বা তারা হচ্ছে এনসিপি কোনো ভোট আছে নাকি? এনসিপি আসলে কি না আসলে কি, কিচ্ছু হবে না। বরঞ্চ এনসিপি তখন আরো দ্রুত হারায়। এনসিপি আসলে এটা হারাই যাওয়া দল, হারাই যাবে খুব শিগগিরই। এবং এই যখন ভোটে না আসবে তখন তারা দ্রুত বেগে হারাই যাবে। জামাত যদি নির্বাচনে না আসে তাহলে কিছু যায় আসে, আবার সেক্ষেত্রে যদি জাতীয় পার্টি থাকে মাঠে, তাহলে ওটাও খুব বেশি একটা যায় আসে না, এটা মনে রাখেন। কিন্তু যায় আসেন আপনি বললেন যে জাতীয় পার্টি নিষিদ্ধ করার জন্য দেশে বিএনপির পরে বড় দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগের বাদ দিয়ে দিচ্ছেন, যায় আসে? আওয়ামী লীগের বাদ দিয়ে কি কেউ ভাবতেছে যায় আসে? আওয়ামী লীগের যে ভোট, শুনেন, বাংলাদেশের টোটাল যা ভোট, আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুই ভাগকে যদি আপনি ধরেন, আর বাদ বাকি সবার ভোট হলে এদের যে কোনো একটা সমান না। এটা রিয়েলিটি ভাই, মানতে হবে। আপনার আওয়ামী লীগের লিডার খারাপ ছিল, মানলাম। আওয়ামী লীগের যে আপনার নৌকা মার্কা ভোট দেয়, জীবনে কোনোদিন আওয়ামী লীগ থেকে 1 টাকা পায় নাই, নেয় নাই, তাদের আপনি বাদ দিয়ে দিচ্ছেন, কিছু যায় আসছে আপনার? আপনি একবার ভাবছেন যে এটার নাম গণতন্ত্র কিনা? ভাবেন নাই, গায়ের জোরে বাদ দিচ্ছেন। ওই গায়ের জোরটা দেখানোর জন্য এনসিপি একটা পাওয়ারফুল লোক। ভোটের মাঠে এনসিপি কোনো বেল নাই। আচ্ছা, তাহলে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের পরে বিএনপির অবস্থান, বিএনপির ভোট আছে, আমি আওয়ামী লীগের পরে বলি নাই। আচ্ছা, আমি বলছি যে আওয়ামী লীগ বিএনপি এই দুইটাই হলো বড় দল, মানে একবার আওয়ামী লীগ উপরে উঠছে, একবার বিএনপি উপরে উঠছে, এইভাবেই আমাদের অতীত চলে আসছে, আমরা যেটা দেখেছি আর কি। তাহলে বিএনপি কি ধরেই নিচ্ছে যে তারা যেহেতু জামাতের মানে জামাত তাদের নিচে ভোটের দিকে ধরে নেওয়ার একটা বিপদ আছে, সেক্ষেত্রে তারাই ধরে নিচ্ছে যে আগামীতে মানে ক্ষমতা আসবেন? আমি বলি ধরে নেওয়ার বিপদটা কোথায়? 91 সালে আওয়ামী লীগ ধরে নিয়েছিল তারা ক্ষমতায় আসবে। বেশি আত্মবিশ্বাস আবার ঝামেলা আছে। খরগোশের সঙ্গে কি কচ্ছপের কোনো তুলনা হয় না তো রে ভাই। কিন্তু তারপরে তো গল্পের বলে যায় যেই বলুক, হারে তো। এখন বিষয়টা হলো কি, যদি বিএনপি ইলেকশন করে, তাহলে আওয়ামী লীগের কথা বলছিলাম, তো আওয়ামী লীগের ওই ভোটগুলো কই যাবে? এরা কি ওই দিনকে সবাই হিজরত করবে? ভোটের দিন তারা এই দেশেই থাকবে। তারা কি করবে না করবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। যখন ভোটটা পড়বে, যখন ভোটটা গোনা হবে, এই ভোটটা কার কাছ থেকে আসছে বোঝার কোনো উপায় আছে? নাই তো। জামাতের ভোট যেরকম দেখতে, যদি জাতীয় পার্টির ব্যালট থাকে, মানে সিল থাকে, তাহলে সেক্ষেত্রে লাঙ্গলে কি ভাই কি হবে না হবে এটা আরো পরে বোঝা যাবে। কারণ ইলেকশনের সময় আওয়ামী লীগ কি সিদ্ধান্ত নেয়, তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা ইলেকশন করবোই না, ভোট কেন্দ্রে যাবোই না, তখন এক ধরনের ফল হবে। তারা যদি সিদ্ধান্ত নেয় আমরা সব ভোট ধানের শীষকে দিয়ে দেবো, আরেক ধরনের আসবে, মানে ফল আসবে। তারা যদি মনে করে না আমরা সব ভোট বিএনপি জামাতকে দিয়ে দেবো, তাহলে আরেক ধরনের ফল হবে।
আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না, ঠিক আছে, বাট আওয়ামী লীগই ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে আসবে আগামী নির্বাচনটা কি হবে, কেমন হবে। জি, ধন্যবাদ। মনিয়াপা, একটু জানতে চাই যে আপনি, আমাদের তো সড়কে আন্দোলন চলছে শিক্ষকদের, এবং আমরা দেখেছি যে গতকালকে মিরপুরেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, ওখানেও মর্মান্তিক অনেকের মৃত্যু হয়েছে, অনেকের মানে ম্যাক্সিমাম যারা ছিলেন ঢাকা মেডিকেলে অনেকের লাশ গিয়েছে আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আপনারা তো জনগণের অধিকার নিয়ে কাজ করছেন, নির্বাচনে যাবেন, জনগণের সেবা করবেন, সেক্ষেত্রে এই যে এত এত মানুষ মারা যাচ্ছে প্রতি বছরই, তারপরে শিক্ষকদের আন্দোলন, এদের পক্ষে তো আপনাদের কোনো কণ্ঠস্বর আমরা দেখতে পাচ্ছি না এখন। দেখেন, এটা তো আমরা আমাদের কণ্ঠস্বর দেখতে পাচ্ছেন না, সরকারের কাছে তারা চাইছে। আমরা তো ইলেকশনের জন্য অপেক্ষা করছি। আমি বলি যে এটা এই সরকারকে, যে এই সরকার যে কিছু অনেক কিছু করতে পারে না এটা আমরা জানি। আপনি যে কথাটা বলছেন, এই সরকার সামনেই ইলেকশন দিবে 2-3 মাসের মধ্যে, তো এই 3-4 মাসের জন্য তা এতদিন তারা অপেক্ষা করেছে, এইটুকু করুক। কারণ এই সরকার তো ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, তার অনেক কিছু দেওয়ার ক্ষমতা নাই, যেটা সে গায়ের জোরে কিছু কিছু দিচ্ছে বা মেনে নিচ্ছে সেটা। তবে শিক্ষকদের ব্যাপার বা আগুনের কথা বললেন, এগুলা কোনো সরকার ওরকমভাবে চেষ্টা কতটা করেছে জানি না। যদি তাই হতো, যে ফ্যাক্টরিটাতে আগুন লেগেছে তার কাগজপত্র কিছুই নাই, এগুলা আগুন লাগলেই শুধু আমরা হিসাব করি, তারপর আর কোনো আপনার খোঁজ খবর থাকে না। আপনার তদন্ত শুধু তদন্তের মধ্যেই থেকে যায়, এটা আর সাগররুনির মামলার মতো এটা আর প্রকাশিত হয় না, আমরা সেটা দেখি না। এবং তারপর যাকে যে এটা দিয়ে বাম হাতের কারবার সারবার দিয়ে টিয়ে মালিক পক্ষ আবার কি করে, আবার কয়েকদিন পরে ফ্যাক্টরি খুলে, কারণ কর্মচারীদের পেটে ভাত যেতে হবে, তাদেরও দরকার। এই আবারও ওই সরকার ধামাচাপা দিয়ে সরকারের ভেতর থাকা যে খারাপ মানুষগুলো, তাদেরকে আবার পারমিশন দেয় কোনো ওই শূন্যস্থানগুলো পূরণ করা ছাড়াই। এই জিনিসগুলো আমি মনে করি ফিউচারে যে সরকার আসবে তার অবশ্যই চিন্তা করা উচিত। পাশাপাশি আপনি যে কথাটা বললেন যে শিক্ষকরা, দেখেন যে পৃথিবীতে এত এত অশুভ, মানে কি বলবো, যে অশুভ জাতি আর হয় না যে শিক্ষকদের যারা মর্যাদা দিতে জানে না। আপনি দেখেন একটা ইন্টারিম গভর্নমেন্ট এই 12 মাসে 14 মাসে আপনার 14 বার বিদেশ গেছে বা 15 বার বিদেশ গেছে, কত খরচ করে, যেখানে 7 জন গেলে 5 জন গেলে যথেষ্ট, সেখানে 104 জন নিয়ে গেছে পিকনিক করার জন্য আমেরিকায়। সেই জায়গায় ওখানে গিয়ে কত রকম কাহিনী হয়েছে, এই যে ডিম মারা, এই করা সেই করা, এইসব নাটক যাত্রা পালাগান সব কিছু হয়েছে। অথচ শিক্ষকরা, যে শিক্ষকরা তাদের পড়ালেখা করায়, সেই শিক্ষকদের জন্য এই প্রায় 4 লাখ শিক্ষক যারা আন্দোলন করছে, তাদের যদি 10,000 টাকা করে বাড়িয়ে দেয়, তাহলে তারা তো বছরে 400 কোটি টাকা মৌলিক অধিকার, বাসা ভাড়া, এগুলা সবকিছু, এবং খুব কম কম করে 10,000 করে যদি একটা শিক্ষকের যদি বাড়ে, অনেক বেশি। কারণ আমরা দেখছি যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হচ্ছে, উপদেষ্টারা বিলাসী জীবনযাপন, শুধু তাই না, বেতন বাড়ানো না চাইলেও ডাবল করা হচ্ছে। আপনার এই সরকার এসে তাদের আপনার আবারও একচোট আপনার রাজস্বতে বাড়িয়েছে। তো অথচ এই মাস্টাররা যারা আপনাকে হাতে খড়ি দিচ্ছে, যারা আপনাকে মানুষ করার কারিগর হিসেবে তারা নিজেরা যে মানবেতর জীবনযাপন করছে, এই মানবেতর জীবনযাপনের জন্য এই জাতিকে ধিক্কার জানানো ছাড়া আমার আর কিছুই বলার নাই। যারা আপনাকে রাস্তা দেখালো, পথ দেখালো, আপনাকে মানুষ বানানোর হাতিয়ার হলো, সেই মানুষগুলো না খেতে পেয়ে তার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ তো তাদের এই যে যত ঠকাচ্ছেন, তারা তখন কি করছে, বিকল্প রাস্তা কেউ কেউ বেছে নিচ্ছে, কোচিং সেন্টার খুলছে, বিভিন্নভাবে অন্যায়ভাবে তারা পয়সা ইনকাম করার চেষ্টা করছে, কাউকে সার্টিফিকেটের মতো জিনিস দিয়ে, কাউকে নাম্বার পাইয়ে দেওয়ার। অথচ তাদের যদি স্বাবলম্বী তারা থাকতো, তারা তো এই কাজগুলো তারা নাও যেতে পারতো। এই জায়গাগুলো, এবং প্রত্যেকেই তো এই জায়গাগুলো যায়ও না। তো এই মানুষগুলো চলে কিভাবে? আমি যে কথাটা বলছিলাম যে আমি 400 কোটি টাকা যদি 10,000 করে বাড়ে 4 লাখের, এই 400-500 কোটি টাকা একটা চিফ অ্যাডভাইজার অথবা প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতির অনেক ছুটি ছাটা বিদেশ যাওয়া কেটে কুটে দিলেই কিন্তু এটা হয়ে যায়। এটার জন্য অনেক কিছু করা লাগে না।
এইটুকু রাষ্ট্র পারে না কেন, করে না কেন? অথচ তারা 200 কোটি টাকার একনেকে কোনো প্রজেক্ট উঠলে ফাইল ফেলে দিয়ে বলে 2000 কোটি টাকা কেন বানায় আনলা না? একটা এই যে চুরি করে লুটপাট করে বিদেশের চাকচিক্য করে বিদেশের বাংলাদেশের টাকায় আমেরিকা চলে, কানাডা চলে, এইসব। অথচ এই শিক্ষকরা যারা তাদের রাস্তা দেখিয়েছে তাদেরকে কোনো খাওয়া পড়ার পয়সা। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সর্বশেষ কোশ্চেন মাসুদ ভাই আপনাকে দিয়ে করতে চাই। শিক্ষকদের যে আন্দোলন হচ্ছে, তাদের দাবি দেওয়া কি অনেক বেশি আপনার কাছে কি মনে হয়? এবং এই কারণে কি যে আমাদের শিক্ষা ব্যবস্থা একেবারে ধ্বংসের মুখে চলে যাচ্ছে? কারণ আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে, সেখানে 58.8% পাশ করেছেন, মানে ফল বিপর্যয়, একটা মহা বিপর্যয় যেটাকে বলা চলে। দেখেন, শিক্ষকের যে আন্দোলন করছে, শিক্ষকদের দাবিটা কি? বাড়ি ভাড়ার জন্য। কত টাকা? সর্বোচ্চ বেতন পায় 20%। হ্যাঁ, তাদের বেতন কত পায় সেটা তো কত টাকা পায় তাদের যে টাকাটা পায়, এই আমাদের যারা উপদেষ্টা আছে না, এদের নিজস্ব ব্যক্তিগত গাড়ির যে ড্রাইভার আছে, ড্রাইভারের কম বেতন পায় শিক্ষকরা। তো এই দাবি ওনাদের পছন্দ হয় না, কারণ ওনারা তো ওনাদের লোক না। আসলে শিক্ষকের যখন আন্দোলন শুরু করছেন, তখন আমাদের প্রধান উপদেষ্টা গেছে ইটালিতে, কি ফুডের একটা অনুষ্ঠানে ওখানে যে হাজির হয়েছে, তার মতো রাষ্ট্রপ্রধান ওখানে যাওয়ারই কথা না, উনি গেছে কেন সে? আর এগুলো তো অনেক কাহিনী, ওগুলি কেন গেছে ওগুলো তো আমরা কিছু কিছু খবর পাই। বা এইগুলো জানেন কি, মানে একটা কথা পাইছে যে আমি ক্ষমতা নেওয়ার পর এতগুলি আন্দোলন হয়েছে। আমি যদি উল্টা বলি, আপনি ক্ষমতা নেওয়ার পর এর মধ্যে কয়টা আন্দোলনকে আপনি হ্যান্ডেল করতে পারছেন? আন্দোলন তো হবেই। যে লোকটা মাসে 10,000 টাকা বেতন পায়, যার 500 টাকা চিকিৎসা ভাতা, সে আন্দোলন করবে না তো কি আন্দোলন করবে? এই রাষ্ট্র তাকে টাকা দিতে পারে না কেন? কি কারণে পারে না? আপনার যে পোষ্যপুত্র যারা আছে, নতুন নতুন দল করছে, এদের যে কোটি টাকা দেবের গাড়ি আসে, ওটা কোথেকে আসে? ওই টাকাটা দিয়ে তো মানে এদের টাকা লুট করে তারা ওইগুলি করে, বড় বড় কথা বলেন। আর এইগুলি নিয়ে তারা এখন মানে আমার আমলে এত আন্দোলন, আমরা কাজ করবো কখন, মানে ভাবখান এরকম যে কাজের একদম বন্যা বয় দিচ্ছে এরা। একটু জানতে চাই আপনার মানে শুনেন, উত্তরটা দিয়ে যত আন্দোলন হবে, এই সব আন্দোলনকে আপনার নোটিশে নিতে হবে, বুঝতে হবে তারা কেন আন্দোলন করতেছে। এই আন্দোলনের যৌক্তিকতা নিয়ে কোনো আলোচনা হয়েছে পর্যন্ত? কেন আলোচনা হলো না? একটা উত্তর নিয়ে আপনার মানে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই যে আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা যাওয়ারই কথা না, তারপর তিনি কেন গেলেন আমরা জানি, মানে একটু জানতে চাই যে আসলে কেন গেলেন? মানে তিনি না গেলেও তো অন্য কাউকেও তো প্রতিনিধি পাঠাতে পারেন। শুনেন, ওনার প্রতি মাসে একবার দুবার বিদেশে না গেলে পেটে ভাত হজম হয় না, বুঝছেন? এটা আগে হইতো না, উনি অনেকদিন ধরে বিদেশ যাওয়া ওনার নিয়মিত অভ্যাস। হঠাৎ করে মনে হয়েছে আর এই মাসে তো কোথাও যাওয়া হলো না, ঠিক আছে যাই ঘুরে আসি। এগুলি স্যার আর কিছু আমি দেখি না। উনি বলছেন যে রাষ্ট্রের অর্থের অপচয় করে হয়তো যাওয়া যাবে না। আমি জানতে চাই ওনার কাছে, উনি একটা প্রেস ব্রিফিং করুক, করে বলুক এই সফরে আমাদের দেশ ও জাতির জনগণের কী লাভ হয়েছে, ওনার পার্সোনাল লাভ ছাড়া কী লাভ হয়েছে। ধন্যবাদ আপনাদের দুজনকে।